আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। তো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি অমিত হাসান, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ড্যাফোডিলস হাই স্কুল, মৈতপাড়া, দোহার, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা জানি হিসাব বিজ্ঞানের তিনটি শাখা রয়েছে। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, এটি হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান, আর এটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো আমরা এই তিনটি শাখার মধ্যে আজকে আমরা উৎপাদন বা হিসাব বিজ্ঞানের একটি ছোট্ট অংশ শিখতে যাচ্ছি। তো তোমাদের বইয়ের ভেতরেও এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের বইয়ে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে একাদশ অধ্যায়, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। তো আমি আমার ক্লাস নেওয়ার সময় প্রায় শিক্ষার্থীর কাছে শুনতাম যে তাদের একটা সমস্যা হইতো যে এরকম যে কোনটা কোন খরচ সেটা তোমরা ধরতে পারতে না। তো আমরা আজকে এই বিষয়ে একটু জানতে চেষ্টা করব। তো দেখি আমরা যে আমাদের বোর্ডে কী লেখা আছে। তো আমরা জানি যে আমাদের উৎপাদন ব্যয়ের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে তিনটি উপাদান থাকে। একটি হচ্ছে গিয়ে কাঁচামাল, একটি হচ্ছে শ্রম বা মজুরি, আরেকটি হচ্ছে গিয়ে আরোপণযোগ্য খরচ। আবার এই তিনটি উপাদানকে আলাদা আলাদাভাবে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কাঁচামালকে ভাগ করা হয়েছে প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল নামে। শ্রম বা মজুরিকে ভাগ করা হয়েছে প্রত্যক্ষ মজুরি বা পরোক্ষ মজুরি নামে। এবং আরোপণযোগ্য খরচকে ভাগ করা হয়েছে দুটি নামে, একটি হচ্ছে গিয়ে প্রত্যক্ষ খরচ আর একটি হচ্ছে গিয়ে পরোক্ষ খরচ। তো আমরা দেখব যে কোনটা প্রত্যক্ষ কাঁচামাল, কোনটা পরোক্ষ কাঁচামাল, কোনটা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ, কোনটা পরোক্ষ আরোপণযোগ্য খরচ। তো দেখি আমরা এটা কীভাবে শিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি শুরুতেই আমার হাতে একটি পেন্সিল নিলাম। তো চিন্তা করি আমি একজন পেন্সিল উৎপাদনকারী, আমি এই পেন্সিলটা বানাবো। তো আমার এই পেন্সিলটা বানাতে কী কী লাগে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা এই উৎপাদন ব্যয়ের যাবতীয় যে উপাদানগুলো রয়েছে সেটা বুঝতে পারবো। তো কীরকম চিন্তা করি, এই পেন্সিল বানাতে আমার কী কী প্রয়োজন? আমার প্রয়োজন গ্রাফাইট, আমার প্রয়োজন কাঠ, আমার প্রয়োজন রং। এছাড়াও পেন্সিলের আরও কিছু রয়েছে যেটা পেন্সিলের সাথে থাকতে পারে। যেমন অনেক সময় আমরা পেন্সিলের উপর ছোট ইরেজার দেখতে পাই। তো দেখি কীরকম হয়। তো দেখি আমরা কোন উপাদান ছাড়া পেন্সিল উৎপাদন সম্ভবই নয়। এখন গ্রাফাইট ছাড়া তো পেন্সিল হবেই না। তো এই গ্রাফাইটটা কি তাহলে কি এটা কাঁচামাল? আর যেহেতু এই গ্রাফাইট ছাড়া পেন্সিল সম্ভব না, সুতরাং এটাই হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। ঠিক একইভাবে যদি আমরা কাঠ ব্যবহার না করি তাহলে কি পেন্সিল কি হবে? কখনই হবে না, কারণ তখন তার পেন্সিল লেখা যাবে না। সুতরাং এই কাঠটা হচ্ছে যে আমাদের একই জিনিস, প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু এর বাইরে আরও কিছু রয়েছে যেটা কিন্তু এই পেন্সিলটাকে আকর্ষণীয় করে তুলেছে, কিন্তু পেন্সিলের জন্য মুখ্য নয়। যেমন এই রঙটা, আমি চাইলে এই রঙের বদলে অন্য রঙ ইউজ করতে পারতাম। তো অনেক পেন্সিলের উপরে এখানে ইরেজার থাকে, এটা দেয় নাই। তো এই জিনিসগুলো কিন্তু মুখ্য নয়, জাস্ট এগুলো কী করতেছে আমাদের এই পেন্সিলটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার পরোক্ষ কাঁচামাল। তো তোমরা আপাতত আমি ধরে নিচ্ছি তোমরা এই কাঁচামালের যে বিষয়টি হয়তো বুঝতে পেরেছ। আচ্ছা, তো এবার আমরা আসি যে কোনটা প্রত্যক্ষ মজুরি এবং কোনটা পরোক্ষ মজুরি। তো এই প্রত্যক্ষ মজুরি হচ্ছে গিয়ে এই পেন্সিল তৈরির ক্ষেত্রে যে শ্রমিকগুলো কাজ করছে তাদের মজুরির ভেতরে একটা অংশ রয়ে গেছে। কারণ আমরা জানি যে শ্রমিকরা দুই ধরনের হয়ে থাকে। একটা আছে প্রধান যে শ্রমিক বা হেড মিস্ত্রি বলি যাকে আমরা, আরেকটা হচ্ছে গিয়ে হেল্পার। যে প্রধান মিস্ত্রি সে কিন্তু কাজে খুবই দক্ষ হয়ে থাকে, আর যে হেল্পার থাকে সে তেমন একটা কাজে দক্ষ হয় না। তো এই প্রধান মিস্ত্রি যদি একদিন না আসে তাহলে কিন্তু দেখা যায় সেদিন ওই উৎপাদন ব্যবস্থাটা বন্ধ হতে পারে বা ভেঙে যেতে পারে। তো তার মানে কি দাঁড়ালো, এই প্রধান মিস্ত্রির যে মজুরি এটা ছাড়া কিন্তু এই পেন্সিলটা উৎপাদন সম্ভবই না। তাহলে এই প্রধান মিস্ত্রির মজুরিটা কি হবে সেটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ মজুরি। কিন্তু হেল্পারের কাজ কি? সে কাজ শিখে অথবা প্রধান মিস্ত্রিকে তার কাজে সাহায্য করে। কিন্তু যদি একদিন হেল্পার না আসে তাহলে কি হতে পারে? তেমন কিছু হবে না, হয়তো বা প্রধান মিস্ত্রির কষ্ট হতে পারে। তাহলে এই হেল্পারের মজুরিটা কিন্তু আমাদের উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে
অত্যন্ত জরুরি না, সুতরাং এটা হচ্ছে আমার পরোক্ষ মজুরি। তো আমি আশা করবো তোমরা এই প্রত্যক্ষ মজুরি কোনটা এবং পরোক্ষ মজুরি কোনটা এটা এখন বুঝতে পেরেছ। তো আসি আমরা আরোপণযোগ্য খরচটা নিয়ে। তো আরোপণযোগ্য খরচ নিয়ে আমাদের অনেকেরই এটা ভয় লাগে, কারণ নামটি অন্যরকম, নামটা ব্যতিক্রম। তো এই নামটা শোনার পরেই শিক্ষার্থীরা এটা নিয়ে অনেক উল্টাপাল্টা ভাবে, এটা কী হতে পারে না হতে পারে। তো আমরা দেখবো আজকে এটা জিনিসটা কী। তো আরোপণযোগ্য খরচ একই রকম, দুই প্রকার, প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ আরোপণযোগ্য খরচ। তো আরোপণযোগ্য খরচটা কী? তো আমি আগেই বলেছি আমাদের যে উৎপাদন ব্যয়ের উপাদানগুলো আছে সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কি কাঁচামাল, একটি হচ্ছে শ্রম বা মজুরি, আরেকটি হচ্ছে আরোপণযোগ্য খরচ। তো আমরা চিন্তা করি যে একটা জিনিস তৈরিতে কি কি লাগতে পারে। যেমন আমার এই পেন্সিল তৈরিতে আমি তো আগেই বলেছি আমার কাঠ লাগছে, আমার গ্রাফাইট লেগেছে, আমার রং লেগেছে, কিন্তু এর বাইরেও কিন্তু আরও জিনিস লাগতে পারে। তো সেটা আমাদের প্রত্যক্ষ নাও হতে পারে বা চক্ষুগোচর নাও হতে পারে, কিন্তু লাগবে। তো ওই সকল খরচকে বলা হয় আরোপণযোগ্য খরচ। কীরকম? যদি আমি খেয়াল করি যে আমার একটা বিল্ডিং তৈরিতে বা একটা দালান তৈরিতে কী লাগতে পারে আমার, কারণ ইট, বালু, সিমেন্ট হচ্ছে এটার প্রত্যক্ষ কাঁচামাল, কারণ এগুলো ছাড়া বিল্ডিং তৈরি হবে না। ঠিক একইভাবে হেডমিস্ত্রি, হেল্পারের মজুরি রয়েছে আমার, হেডমিস্ত্রির মজুরি হবে প্রত্যক্ষ মজুরি, হেল্পারের মজুরি হবে আমার পরোক্ষ মজুরি। কিন্তু যদি ওই বিল্ডিংয়ের নকশাই তৈরি করা না হয় তাহলে কি বিল্ডিং তৈরি হবে? কখনোই না। তাহলে আমার এই নকশাটা কি আমার কাঁচামাল? কখনোই না। আমার শ্রম বা মজুরি? তাও না। তাহলে কি হতে পারে? তাহলে আমার বুঝতে হবে কি কাঁচামাল বা শ্রম এই দুই ক্যাটাগরি এক ক্যাটাগরির মধ্যেও পড়ে নেই, কিন্তু আমার এই ব্যয়ের মধ্যে পড়ে আছে, তাহলে ওটাই হবে কি আমার আরোপণযোগ্য খরচ। তার মানে আমরা এক কথা কি বলতে পারি, বা আমি আবারও বলি যে কাঁচামালও না বা শ্রমও না, কিন্তু খরচ, ওটা এক কথা কি হবে, ওটা হচ্ছে কি আমার আরোপণযোগ্য খরচ। তো এই আরোপণযোগ্য খরচ কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর এটা আছে পরোক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচ কোনটা? যে আরোপণযোগ্য খরচ ছাড়া উৎপাদন সম্ভবই হবে না, সেটা হচ্ছে আমার এই প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ খরচ কোনটা? যে খরচ আমার উৎপাদন সম্ভব হবে সেটা হচ্ছে পরোক্ষ খরচ। এখন যদি কেউ রাস্তা তৈরি করতে যায়, তাহলে যদি সে রাস্তা তৈরি কন্ট্রাক্টই না নেয় তাহলে কি তার রাস্তা তৈরির কোনো লাভ আছে? তার মানে কি রাস্তা তৈরি কন্ট্রাক্টটা হচ্ছে তার একটা খরচ, কিন্তু এটা শ্রমও না, এটা কাঁচামালও না, এটা হচ্ছে আমার আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ। তো দেখি আমরা শেষ দিকে একটা উদাহরণ দিয়ে দেখি যে আমরা বুঝতে পেরেছি কি না যে কোনটা আমার প্রত্যক্ষ কাঁচামাল, কোনটা পরোক্ষ কাঁচামাল, বা কোনটা শ্রম বা মজুরি, বা কোনটা আরোপণযোগ্য খরচ। তো দেখি আমরা এখন দেখব একটা আসবাবপত্র তৈরি। একটা আসবাবপত্র তৈরির ক্ষেত্রে যে খরচগুলো হয় সেটা কোন ক্যাটাগরিতে পড়ে এবং কোনটা প্রত্যক্ষ খরচ বা কোনটা পরোক্ষ খরচ দেখি আমরা। তো স্বাভাবিকভাবে যদি কোনো আমরা আসবাবপত্র তৈরি করতে যাই, কাঠ লাগবেই, অবশ্যই কাঠ লাগবে। তার মানে কি যদি আমরা কাঠ ব্যবহার না করি তাহলে কি আমার আসবাবপত্র তৈরি করতে পারবো? কখনোই না। সুতরাং এই কাঠটা হচ্ছে গিয়ে আমার প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু আসবাবপত্র তৈরির জন্য পেরেক, আসবাব তৈরিতে অবশ্যই পেরেক লাগে, আমি এটা মানা করতে পারবো না। কিন্তু আমরা যেমন জানি আসবাবপত্র তৈরির ক্ষেত্রে অনেক সময় বাঁশের খিল ব্যবহার করা হয়। তার মানে এই পেরেকের অবশ্যই আলাদা একটা অপশন আছে। তাহলে আমার এই পেরেকটা মুখ্য না, কারণ এটার পরিবর্তে আমি অন্য কিছু ব্যবহার করতে পারবো। তার মানে এটা হচ্ছে গিয়ে আমার পরোক্ষ কাঁচামাল। কিন্তু আমি কাঠ ছাড়া আমার আসবাব তৈরি হবে না। ঠিক একইভাবে যে আমি যে আসবাবপত্র তৈরি করব, এক্ষেত্রে আমার অবশ্যই আমার যে দক্ষ কারিগর তাকে তো লাগবেই। এই দক্ষ কারিগরের মধ্যে যে প্রধান মিস্ত্রির মজুরিটা, তাকে ছাড়া কিন্তু আসবাবপত্র তৈরি হবে না, কারণ সে আসবাবপত্র নকশার ক্ষেত্রে সে দক্ষ, কিভাবে কোথায় কী কাজ করবে সে জানে। সুতরাং তার মজুরি ছাড়া বা তাকে ছাড়া উৎপাদন সম্ভব নয়। সুতরাং এই প্রধান মিস্ত্রির মজুরি সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম। ঠিক একই সাথে হেল্পারের মজুরি, কারণ এই প্রধান মিস্ত্রির কাছে অনেকে শিখতে আসে কিভাবে আসবাবপত্র তৈরি করতে হয়, কিভাবে নকশা তৈরি করতে হয়। তো এই হেল্পারের মজুরি হচ্ছে কি আমার পরোক্ষ শ্রম, কারণ তার মজুরির জন্য তো আর ব্যবসা বসে থাকবে না।
এরপর আছে দেখি আমার এই আসবাবপত্রের নকশা, এটা কি? এই আসবাবপত্রের নকশা যেহেতু কোনো কাঁচামাল নয় বা কোনো শ্রম নয়, তাহলে এটা অবশ্যই তাহলে কী হবে? আরোপণযোগ্য খরচ। তো দেখি যদি আসবাবপত্রের নকশাই না থাকে তাহলে কি আমরা আসবাবপত্র তৈরি করতে পারবো? যেহেতু পারবো না, তার মানে এটা হচ্ছে আমার আরোপণযোগ্য খরচ। তবে কোনটা, প্রত্যক্ষ না পরোক্ষ? অবশ্যই এটা তাহলে কী হবে? প্রত্যক্ষ খরচ হবে। এরপরে আসছে আমরা শোরুম ভাড়া। তো আমরা জানি যে পরোক্ষ যে ব্যয়গুলা আছে সবগুলা কি করা হয়, যে আমার কারখানা উপরই ব্যয় এবং অফিস উপরই ব্যয় বা প্রশাসনিক উপরই ব্যয় এবং আমার কোথায় যায়? বিক্রয় ব্যয়তে যায়। তো এই শোরুম ভাড়া কিন্তু না কাঁচামাল না শ্রম, এটা কি আমার? তাহলে এটা আমার আরোপণযোগ্য খরচ। অবশ্যই তাহলে এটা কি? পরোক্ষ আরোপণযোগ্য খরচ। ঠিক একই সাথে উপযোগ খরচ, যে নামটা হয়তো শুনে থাকবে যে টেলিফোন বিল বা আমরা যেটা বলি কি মোবাইল বিল বা আমার ইন্টারনেট বিল, এগুলো সব হচ্ছে উপযোগ খরচ। এই উপযোগ খরচগুলা যে আমরা কই দেবো? অবশ্যই আরোপণযোগ্য খরচে দিয়ে দেবো এবং এটা অবশ্যই কোথায় হবে? এটা অবশ্যই আমার পরোক্ষ আরোপণযোগ্য খরচ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে এই আমি ধরে নেব বা আশা করি যে তোমরা উৎপাদন ব্যয়ের যে উপাদানগুলো রয়েছে সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছ। আচ্ছা, তো আমরা দেখি যে কোন উপাদানটা কোথায় যায়। তো আমরা জানি যে আমার উৎপাদন ব্যয়ের যে বিশদ বিবরণী বা কি বলি আমরা যেটা, যে উৎপাদন পণ্যের ব্যয় বিবরণী রয়েছে, সেখানে কয়েকটা ধাপ রয়েছে। তো সেই ধাপের ভেতর যে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট, সেখানে কি কি যায়? সকল ধরনের প্রত্যক্ষ যে জিনিসগুলো রয়েছে, যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং প্রত্যক্ষ আরোপণযোগ্য, এগুলো যাবে সবকই মুখ্য ব্যয়ের ভেতর। আচ্ছা, তো এরপরে যত পরোক্ষগুলো রয়েছে, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম বা মজুরি এবং পরোক্ষ আরোপণযোগ্য খরচ, এগুলো যাবে আমার বাকি যে উপরি ব্যয়গুলো রয়েছে সেখানে। যেমন কারখানায় যে কাঁচামালগুলো ইউজ করা হবে বা কারখানায় যে শ্রমটা হবে বা কারখানায় যেগুলো ব্যবহার করা হবে সেগুলো যাবে কারখানা উপরি ব্যয়তে, এবং যেগুলো অফিসে বা ব্যবহার করা হবে সেগুলো হবে প্রশাসনিক উপরি ব্যয়তে। এবং বিক্রয় করার ক্ষেত্রে এবং বিক্রয় উত্তর সেবা দেওয়ার জন্য যেই খরচগুলো হবে সেটা হবে আমার বিক্রয় উপরি ব্যয়তে, এবং এগুলো সব মিলে হবে আমার মোট ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই শেষ করব। তো এই লকডাউন বা করোনাকালীন সময় আশা করব সবাই নিজের খেয়াল রাখবে এবং নিজের শরীর যত্ন নেবে। এবং আরেকটা জিনিস, যে বর্তমানে মাদক খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে, তা আশা করব তোমরা এই মাদক থেকে দূরে থাকবে, নিজে দূরে থাকবে, নিজের পরিবারকে দূরে রাখবে, নিজের বন্ধুবান্ধবকে দূরে রাখবে এবং সব সময় মাদককে না বলবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।